সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো আছে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা হাইপারটেনশনের প্যাথোফিজিওলজি, মেকানিজম, ব্লাড প্রেশারের মেকানিজম সবই মোটামুটি পড়া শেষ করেছে। সো নাও আমরা আজকে বেসিক কিছু ফার্মাকোলজি পড়বো। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কোন কোন হাইপারটেনসিভ ড্রাগ আমরা ব্যবহার করতে পারি। সো প্রথমে আমরা জানি যে ব্লাড প্রেশার ইকুয়াল টু, আমরা যেটা পড়েছি বইয়ে, ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, রাইট? সো ব্লাড প্রেশারকে আমরা যখন দেখি যে ব্লাড প্রেশার যখন অনেক বেশি পরিমাণে থাকে, হাইপারটেনশন থাকে, তার মানে তার ভলিউমটা বেড়ে যায়। সো ভলিউম যখন বেড়ে যায় আলটিমেটলি আমাকে কি করতে হবে? ব্লাড প্রেশারটাকে কমাতে হবে। সো ব্লাড প্রেশারটাকে যদি আমাকে কমাতে হয় তাহলে আমাকে কি ইউজ করতে হবে? আমাকে ইউজ করতে হবে এমন একটা ড্রাগ যেটা ব্লাড প্রেশারটাকে কমায়। কোন ড্রাগ আমরা ইউজ করতে পারি? ইট ইজ আ বেসিক চয়েস অফ দ্য ড্রাগ ব্লাড প্রেশার কমানোর জন্য, ভলিউম কমানোর জন্য ইজ আ ডায়ুরেটিক্স। মনে রাখতে হবে ডায়ুরেটিক্স যদি আমরা দিই তাহলে ব্লাড ভলিউম কমে যাবে, যার ফলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, সোডিয়াম স্টোরসটা কমে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনডেপামাইড নামে একটা ডায়ুরেটিক্স আছে যেটা কিনা ভ্যাসোডাইলেটেশন করেও ব্লাড প্রেশারটাকে কমাতে পারে। সো আমরা এক্সাম্পল কিছু পড়ে নেই। লুপ, আমরা জানি যে লুপ অফ হেলনি যেটাতে আছে কিডনির নেফ্রনের লুপ ডায়ুরেটিক্স কি কি আছে? ফ্রুসেমাইড, টোরসেমাইড, বুমেটানাইড। এরা কোথায় কাজ করে? এরা ইডিমা, যে কোনো ধরনের ইডিমা লাইক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোরে কাজ করতে পারে, নেফ্রোটিক সিন্ড্রোমে কাজ করতে পারে, ওবেসিটিতে কাজ করতে পারে, হার্ট ফেলোরে কাজ করতে পারে, সিভিয়ার হাইপারটেনশন আমরা ইউজ করতে পারি। এবং এটি কিন্তু ফুসিমাইড যদি আপনার পুয়ার রেনাল ফাংশনও থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন। এবং সবচেয়ে ভালো কাজ করে এটা যদি আমি কম্বিনেশন দিই, অর্থাৎ এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডায়ুরেটিক যদি আমি তাদের কম্বিনেশন দিই তাহলে কিন্তু লুপ ডায়ুরেটিক্স অনেক ভালো কাজ করে। সো কখন আমরা তাদেরকে দিব না? যখন সোডিয়াম এবং ওয়াটার ডিপ্লেশন, অর্থাৎ অনেক বেশি পরিমাণে বমি হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, শরীরের মধ্যে সোডিয়াম ওয়াটার একদমই নাই, রাইট? এছাড়াও এরা কি করে? হাইপোক্যালেমিয়া করে এবং হাইপোন্যাট্রিয়ামও কিন্তু করার চেষ্টা করে। সো ইট ইজ অল অ্যাবাউট দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য লুপ ডায়ুরেটিক্স। অলরাইট, দেন কি হচ্ছে? থায়াজাইড ডায়ুরেটিক্স। থায়াজাইড ডায়ুরেটিক্সের কোথায় কোথায় দিই আমরা? ইনলার্লি প্যাশন, মাইল্ড হাইপারটেনশন, হার্ট ফেলিওর, ডায়াবেটিস ইনসিপিটাস, এসব জায়গায় কিন্তু আমরা কি করতে পারি? থায়াজাইড ডায়ুরেটিক্স দিতে পারি। মনে রাখতে হবে এই থায়াজাইড ডায়ুরেটিক্সের একটি ভাগ হচ্ছে ডায়াজক্সাইড, বাট এটি থায়াজাইড ডায়ুরেটিক্স হলো কিন্তু এর কোনো ডায়ুরেটিক অ্যাকশন নেই। এই ডায়াজক্সাইড কি করে? আমাদের যে ভেসেলগুলো আছে সেগুলোকে ডাইলেটস করে। ভেসেল যখন ডাইলেটস হয়ে যায় যার ফলে পেরিফেরাল রেজিস্ট্যান্সগুলো কমে যায় এবং আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমে যায়। এই ডায়াজক্সাইড ব্যবহার করা হয় ইমার্জেন্সি কন্ট্রোল অফ দ্য হাইপারটেনশন, হার্ট ফেলিওর, ইনসুলিনোমা। সো এই ধরনের কোনো কন্ডিশনে কিন্তু আমরা ডায়াজক্সাইড ব্যবহার করতে পারি। অ্যাডভার্স এফেক্ট হচ্ছে যদি ডায়াজক্সাইড আমি ব্যবহার করতে চাই তাহলে এটার এক্সেস কি করে? হাইপারগ্লাইসিমা ডেভেলপ করতে পারে, এটা কি করতে পারে? ইডিমা ডেভেলপ করতে পারে। সো ডায়াজক্সাইড কিন্তু আমরা সাধারণত ইমার্জেন্সি কন্ট্রোল, অর্থাৎ যদি আমরা হাইপারটেনসিভ ইমার্জেন্সি কোনো পেশেন্ট আসে সেক্ষেত্রে আমরা ডায়াজক্সাইড ব্যবহার করতে পারি। দেন পটাশিয়াম স্পেরিং কিছু ডায়ুরেটিক্স আছে যারা পটাশিয়ামকে ধরে রাখতে পছন্দ করে, যেমন স্পাইনোলকটন, অ্যামিলোরাইড। আমরা মনে রাখবো যে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক্স আমরা সাধারণত কম্বিনেশন হিসেবে ব্যবহার করে থাকি। আমরা ফুসিমাইডের সাথে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক্স ইউজ করে থাকি, কারণ ফুসিমাইড কি করে? হাইপোক্যালিমিয়া করে এবং পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক্স হাইপারক্যালিমিয়া করে। তো দুইটা যখন একের সাথে এক মিক্সড হয়ে গেল আলটিমেটলি তারা কিন্তু দুজনের একটা ইফেক্টটাকে প্রিভেনশন করছে। সো ইট ইজ আ ভেরি নাইস ইফেক্ট যদি আমরা পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক্সের সাথে ফুসিমাইড ডায়ুরেটিক্স ইউজ করে দিতে পারি। এটা গেল ডায়ুরেটিক্সের ব্যাপার। এরপরে আমি যেটা দেখবো যে ভ্যাসোডাইলেটেশন। আমরা জানি যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে যদি আমি কমাতে পারি তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যায়, অর্থাৎ যদি আমি আর্টেরিয়াল ডাইলেটেশন করি। অপরদিকে যদি আমি ভেনাস ডাইলেটেশন করি তাহলে কি হবে? ভেনাস ড্রেনের পরিমাণটা কি হয়ে যাবে? কমে যাবে। আলটিমেটলি ভেনাস ড্রেন কমলে সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স টোটাল যদি কমে যায় তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। সো বেসিক ভ্যাসোডাইলেটর কি আছে? আগেই বলেছি ডায়াজক্সাইড আছে, মিনোক্সিডিল আছে, ডিরেক্টলি অ্যাক্টিং হাইড্রালাজিন আছে এবং নতুন একটা পেরিফেরাল আর্টেরিয়াল ডাইলেটর চলে এসেছে, ইট ইজ কল্ড দ্য ফেনলডোপাম। সো ডায়াজিঅক্সাইড কোথায় আমরা কাজ করে? আমরা আগেই বলেছি হাইপারটেনসিভ এমার্জেন্সিতে কাজ করে, হার্ট ফেলিয়ারে কাজ করে। এদের হাফ লাইফ অনেক বেশি, অ্যাবাউট 30 আওয়ার্স হাফ লাইফ, এবং 3 থেকে 5 মিনিটের মধ্যে এরা কাজ শুরু করে দিতে পারে এবং 4 থেকে 12 ঘন্টা পর্যন্ত এদের ফাংশন বা ডিউরেশন অফ দ্য অ্যাকশন থাকতে পারে। এরপর হাইড্রালাজিন, এটা একটা ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এরা হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে কাজ করে, হার্ট ফেলিওর এরা কিন্তু ভালো কাজ করে, রাইট? এছাড়া নিউ পেরিফেরাল একটা আর্টারিয়াল ডাইলেটর চলে এসেছে, এটার নাম হচ্ছে ফেনলডোপাম। এই ফেনলডোপাম ইজ ভেরি মাচ ইন্ডিকেটেড অ্যাবাউট দ্য হাইপারটেনসিভ ইমার্জেন্সি এবং পোস্ট অপারেটিভ হাইপারটেনশনও কিন্তু আমরা এই ফেনলডোপাম আমরা ইউজ করতে পারি। এবং কন্টিনিউয়াস আমরা আইভি ইনফিউশন যদি পাম্প দিই তাহলে ফেনলডোপাম আমরা ইউজ করতে পারি। যেটা কি করে? ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে দেয় বা বাড়িয়ে দেয়, যার ফলে আইওপি যদি বেড়ে যায় এরকম কোনো কন্ডিশন লাইক গ্লুকোমাতে আমরা এসব ড্রাগস কখনোই ব্যবহার করব না।
এরপরেই আমরা ইউজ করতে পারি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আমরা জানি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দুই ধরনের আছে, কার্ডিও সিলেক্টিভ, ভেসেল সিলেক্টিভ। যেই সিলেক্টিভই থাকুক না কেন, এদের এক্সাম্পল লাইক অ্যামলোডিপিন, নিপিডিফিন, ভ্যারাপামিল, ডিলটিয়াজিম, এরা কি করে আসলে? সো শরীরে আমাদের ক্যালসিয়াম কি করে? আমরা জানি যে যখন ক্যালসিয়াম শরীরে প্রবেশ করে, আমাদের আইদার কর্নারি ব্লাড ভেসেল বা যে কোনো শরীরের যে কোনো ব্লাড ভেসেল, এরা কি করে? ক্যালসিয়ামটা প্রবেশ করে স্মুথ মাসলের ভিতরে ঢুকে সেটাকে কনস্ট্রিকশন করে। সো স্মুথ মাসলের ভিতরে যখন কনস্ট্রিকশন হয়, তার ফলে কি হয়? পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যায় এবং ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এছাড়াও ক্যালসিয়াম চ্যানেল কিন্তু এভি নোডে কিন্তু ওপেন হয়, এবং এভি নোডে ওপেন হয়ে কিন্তু সে কী করে? আইনোটপিক এফেক্ট বা ক্রোনোটপিক ইফেক্টগুলোতে কিন্তু কী করে? বাড়িয়ে দেয়। বিশেষ করে হচ্ছে যে ক্রোনোটপিক ইফেক্টটা কিন্তু বাড়িয়ে দেয়, রাইট? সো সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই, তাহলে কি হবে? যে যতগুলো ভেসেল আছে সেই ভেসেলগুলো আর ভ্যাসো কনস্ট্রিকশন করতে পারবে না, এর বদলে তারা ভেসো ডাইলেটেশন করবে। সো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যখন ভ্যাসো ডাইলেটেশন করলো, আলটিমেটলি কিন্তু রেজিস্ট্যান্স কমে গেল, ভেনাস রান কমে গেল এবং ব্লাড প্রেশারটা কমে গেল। আমরা কোন ডিজিজে দিতে পারি? আমরা যদি হাইপার টেনশন উইথ কনকোমিনেন্ট অ্যানজাইনা থাকে, আমাদের অ্যানজাইনা পেক্টোরিস হচ্ছে যে হার্ট যখন কাঁদে, রাইট? সো এই ধরনের কন্ডিশনে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। মনে রাখতে হবে ইট ইজ এ ভেরি গুড ড্রাগ, আর ইল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে আমরা এদেরকে দিতে পারি। এবং এছাড়াও মনে রাখতে হবে এটা যখন কম্বিনেশন অফ দ্য ড্রাগ ইউজ করা হয়, তখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বেশ ভালো কাজ করে। ওকে, দেন আমরা সাইড ইফেক্ট একটাই মনে রাখবো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের প্যালপিটেশন করতে পারে অনেক সময়, বাট মেইনলি এরা অ্যাঙ্কেল ইডিমা করে, রাইট? অ্যাঙ্কেল ইডিমা করে কেন? অ্যাঙ্কেল ইডিমা করে কারণ হচ্ছে যখন আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, এরা কি করে? ক্যাপিলারি প্রেশারটাকে বাড়িয়ে দেয়। সো ক্যাপিলারি প্রেশার বাড়ানোর কারণে লিকেজ অফ দ্য ফ্লুইড ইন দ্য সারাউন্ডিং টিস্যু, ফ্লুইডগুলো সারাউন্ডিং টিস্যু থেকে লিকেজ হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু ইডিমা ডেভেলপ করতে পারে। এছাড়া আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি। আমরা সবাই জানি যে বিটা 1 রিসেপ্টর হার্টে থাকে, আলফা 1 রিসেপ্টর হার্টে থাকে। সো মেইনলি বিটা 1 রিসেপ্টর যখন হার্টে থাকে, সো তার উপরে যখন বিটা অ্যাগনিস্ট ড্রাগ কাজ করে, লাইক অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, বিশেষ করে নিউরোট্রান্সমিটারগুলো, তারা কি করে? ক্রোনোটপিক এবং আয়োনোটপিক, পজিটিভ ক্রোনোটপিক এবং আয়োনোটপিক শুরু করে। সো এই পজিটিভ ক্রোনোটপিক এবং আয়োনোটপিককে ইনহিবিটেশন করার জন্য আমরা যে ড্রাগটা ইউজ করি, ইটস এ ভেরি বিউটিফুল বিটা ব্লকার। সো বিটা ব্লকার কী করবে? যে ক্রোনোটপিক ইফেক্ট এবং আয়োনোটপিক ইফেক্টটাকে কমিয়ে দিবে, যার ফলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে এবং একই সাথে তারা হার্ট রেটটাকেও কমিয়ে দেবে। এবং মনে রাখা দরকার, এরা অ্যাড্রেনার্জিক যে আউটফ্লো থাকে ফ্রম দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটিকেও কিন্তু তারা কী করে দেয়? কমিয়ে দেয়। এক্সাম্পল আছে যেমন অ্যাটিনোলোল, বিসপ্রোলোল, মেটোপ্রোলোল, প্রোপানোলোল, ল্যাবিটোলোল, কার্বিডোলোল, এটসেট্রা। কিছু কার্ডিও সিলেক্টিভ আছে, কিছু কার্ডিও নন সিলেক্টিভ আছে। অলরাইট, সো মনে রাখতে হবে একটা কথাই, যে বিটা ব্লকার আমি কাদেরকে দিতে দেবো না। একটাই যদি আপনি মনে রাখেন, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টকে আপনি বিটা ব্লকার দেবেন না। কারণ বিটা 2 রিসেপ্টর ব্রঙ্কাসে থাকার কারণে কি হয়? যখন বিটা ব্লকার দিবেন আপনি, যেটি কার্ডিও সিলেক্টিভ নয়, সেটি কিন্তু কী করবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে। অলরাইট, সো এই কারণে কি হবে? যখন ন্যারো হয়ে যাবে ব্রঙ্কাসটা, আলটিমেটলি ডেভেলপ করবে হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এছাড়াও ইয়াং পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই বিটা ব্লকার দেবেন না। এরা কি করে? এরা লস অফ লিবিডো করে, অর্থাৎ রোগীকে আপনি দিয়েছেন ইয়াং পেশেন্ট, সে বলছে যে তার ইরেকশন প্রবলেম হচ্ছে, তার ইজাকুলেশন প্রবলেম হচ্ছে, রাইট? সো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এছাড়া কি হয়? ওয়েট গেইন হয়ে যায় কিন্তু, রাইট? এরা কি করে? ওয়েট গেইন পাথওয়েগুলোকে কি করে? ইম্প্রুভাইজেশন করে এবং প্রচুর পরিমাণে কিন্তু হাইপার গ্লাইসেমিয়া হতে পারে ইন কেস অফ দ্য ইউজিং অফ দ্য বিটা ব্লকার। ওকে ফাইন। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবাই ব্যবহার করে, সেটি হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটর। সো আমরা আগেই অনেকবার পড়েছি কিন্তু পাথওয়েটাতে আমরা দেখেছি যে অ্যানজিওটেনসিনোজেন 1 থেকে অ্যানজিওটেনসিন 1 তৈরি হয়, সেখান থেকে অ্যানজিওটেনসিন 2 তৈরি হয়। সো অ্যানজিওটেনসিনোজেন লিভার থেকে অ্যানজিওটেনসিন 1 তৈরি করে যখন রেনিনের উপস্থিতি আসে। সো রেনিনটাকে যদি আমরা ব্লক করে দিই, সো রেনিন যদি ব্লক হয়ে যায়, এমন একটা ড্রাগ হচ্ছে অ্যালিসকাইরেন। সো এরা কি করে? রেনিন যখন ব্লক হয়ে গেল, রেনিনের কাজ যখন ঠিকঠাক মতো হচ্ছে না, যার ফলে শরীরে যতগুলো ভেসেল আছে সেগুলো আগে রেনিনের উপস্থিতিতে কনস্ট্রিকশন করতো। নাও এটা কি করবে? ভেসেলটাকে ডাইলেটেশন করবে। ভেসেল তখন ডাইলেটেশন করবে, আর্টেরিয়াল বলেন, ভেনাস ব্লাড বলেন, সকল ভেসেলগুলো ডাইলেটেশন করলো, যার ফলে প্রিলোড এবং আফটারলোড যে দুটি আছে সেগুলো কি হয়ে গেল? কমে গেল। প্রিলোড আফটারলোড যখন কমে যাবে, আলটিমেটলি কি হচ্ছে? যে ব্লাড ভলিউমটা কিন্তু একটা সময় কিন্তু কমে যাবে। ব্লাড ভলিউম যখন কমে যাবে, দ্যাট মিন ন্যাট্রিওসিস হচ্ছে, ডায়ারিসিস হচ্ছে। সো আলটিমেটলি ভালো কাজ করছে শরীরে। এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন কমে যাবে, আলটিমেটলি কি হচ্ছে? এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমার কারণে ব্লাড প্রেশারটা কিন্তু কমে যাচ্ছে, কারণ তার আয়োনোট্রপিক এবং ক্রোনোট্রপিক ইফেক্টটা কমে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত একটা ড্রাগ হচ্ছে এসিই ইনহিবিটর, অর্থাৎ অ্যানজিওটেনসিনোজেন 1 থেকে অ্যানজিওটেনসিনোজেন 2-কে চেঞ্জ হতে দেবে না লাঙ্গে, তাই না? লাঙ্গে যে এন্ডোথেলিয়াম আছে সেখানে। এক্সাম্পল কি আছে? ক্যাপটোপিল, ড্যামিপিল, লাইসিনোপিল, এনালোপিল, কুইনোপিল, অসংখ্য এক্সাম্পল আছে, আপনি বেশ কয়েকটা মনে রাখলেই হবে। সো এরা কি করে? আমি আগেই বলেছি, অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 কি করতে দেয় না? কনভার্ট করতে দেয় না। আমরা আগেই জানি অ্যানজিওটেনসিন 2 কি? এরা 1000 টাইম ভ্যাসোকনস্ট্রিক্টর দেন এপিনেফ্রিন। সো অ্যানজিওটেনসিন 2 যেহেতু ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারছে না, তার মানে হচ্ছে ভেসেলটা কি হয়ে যাবে? ডাইলেটেশন হয়ে যাবে।
ভেসেল যখন ডাইলেটেশন হয়ে যায় তখন আর্টারিয়াল ইন্ডে কী হবে, ডাইলেটেশন হয়ে যাবে। আর্টারিয়াল ইন্ডে যখন ডাইলেটেশন হয়ে যাবে তখন আলটিমেটলি পেরিফেরাল রেজিস্ট্যান্স কী হয়ে যাবে, কমে যাবে। আর্টারিয়াল ইন্ডে যখন পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে তার মানে সেখানে কী হয়ে যাবে, আফটার লোড কমে যাবে, রাইট। এছাড়াও যখন কি করবে, সে কী করবে, ভেনাস রিটার্নটাকে কী করবে, অর্থাৎ ভেইন যেগুলো আছে ভেইনগুলোকে ডাইলেটেশন করবে। ভেইন যখন ডাইলেটেশন করবে আলটিমেটলি ভেনাস রিটার্নটা কী হয়ে যাবে, কমে যাবে। ভেনাস রিটার্ন যখন কমে যাবে হার্টে কী হবে, প্রিলোডটা কমে যাবে। হার্টে যখন প্রিলোডটা কমে যাবে আলটিমেটলি স্ট্রোক ভলিউম কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে এবং ব্লাড প্রেশারটা কমে যাবে। এরা কি করে, এরা অ্যালডোস্টেরনের উপরে কাজ করে। আমরা জানি অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যালডোস্টেরনে গিয়ে অ্যালডোস্টেরনকে আমরা যার প্রিন্সিপাল সেলের উপর কাজ করে সোডিয়াম ওয়াটার রিটেনশন করে, সো অ্যালডোস্টেরন সিক্রেশনটাকে কমিয়ে দেবে। অ্যালডোস্টেরন সিক্রেশন যখন কমে যাবে তখন আলটিমেটলি কী হবে, সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে না এবং আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমে যাবে। এরা খুব চমৎকারভাবে রেনাল ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয় এবং সবচেয়ে যে সমস্যাটা করে এটা হচ্ছে যে আমরা জানি যে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 যখন রিলিজ হয়, কনভার্ট হয় বাই দ্য অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই সময় কিন্তু কী করে, ব্রাডিকাইনিন নেমে যে একটা সাবস্টেন্সেস আছে, অর্থাৎ নর্মালি কিন্তু কী করে, নর্মালি এরা কী করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে, রাইট। সো নর্মালি যখন এরা ভ্যাসোকনস্ট্রিকশন করে, অর্থাৎ যখন তারা হচ্ছে যে ভেঙে যায়, তাহলে কী করে, যে ব্রাডিকাইনিনটা আছে, ব্রাডিকাইনিনটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন এক্সিসে এটা কী করে, নর্মালি এটা ভেঙে যায়, এটা ভেঙে গিয়ে কী করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে, অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরের মতোই কাজ করে, রাইট। কিন্তু যখন এরা কী করে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ব্রাডিকাইনিনটাকে না ভাঙতে দেয় না। সো ব্রাডিকাইনিন যখন না ভাঙে তার মানে সে ভ্যাসোকনস্ট্রিকশন করবে না, যার ফলে সে করবে ভ্যাসো ডাইলেটেশন করবে। এবং এর জন্য একটা সমস্যা হবে, এই ব্রাডিকাইনিনটাকে যখন ভাঙছে না, যার ফলে কী হবে, লাংসে গিয়ে কী হবে, একটা ড্রাই কফ হওয়ার চেষ্টা করবে। এবং মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এসি ইনহিবিটর এরা কী করে, এদের সাইড ইফেক্ট হচ্ছে ফার্স্ট ডোজ একটা হাইপোটেনশন করে, অর্থাৎ পশ্চারাল হাইপোটেনশন ডেভেলপ করে। এর সাথে সাথে এরা অ্যানজিওএডিমা এবং হাইপার ক্যালিমিয়া কিন্তু এরা ডেভেলপ হতে পারে। সো অ্যাডভান্স কোনো রেনাল ডিজিজ হলে কিন্তু আমরা এসি ইনহিবিটর দেবো না। তাহলে দেবো কোথায়, দেবো হচ্ছে মডারেট টু সিভিয়ার হাইপারটেনশনে দিতে পারি, ইস্কেমিক হার্ট ডিজিজে দিতে পারি, হার্ট ফেলিওরে দিতে পারি, ম্যালিগনেন্ট হাইপারটেনশন দিতে পারি, এবং সবচাইতে কমন আমরা ডায়াবেটিস, ম্যালাইটাস এবং হাইপারটেনশন যদি থাকে সেক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর চয়েস অফ ড্রাগস দেবো। কারণ হচ্ছে ডায়াবেটিস, ম্যালাইটাস এবং হাইপারটেনশন যখন একসাথে থাকবে, আমি যদি এসি ইনহিবিটর দিই, এরা ইন্ট্রারেনাল যে পারফিউশন আছে সেটাকে ইমপ্রুভমেন্ট করবে, প্রোটিন ইউরিয়াটাকে কমাই দিবে এবং রেনোভাস্কুলার যদি কোনো ইনজুরি থাকে সেটাকে প্রোটেকশন করবে, গ্লোমেরুলার ইফারেন্ট এবং অ্যাফারেন্ট যে আর্টেরিয়াল যে রেজিস্ট্যান্স থাকে সেটিকে সে কমাই দিবে এবং ক্যাপিলারি যে ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশারটা আছে সেটাকে কমিয়ে দিবে। প্রোটিন ইউরিয়া হবে না, নেফ্রোপ্যাথি হবে না, সুতরাং ডায়াবেটিস উইথ কমপ্লিকেশন যেগুলো আছে রেনাল রিলেটেড সেগুলো কিন্তু থাকবে না। সো এসি ইনহিবিটর ইজ দ্য চয়েস অফ ড্রাগ ইন ডায়াবেটিস উইথ হাইপারটেনশন। দিব না হচ্ছে কখন, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে লেস দ্যান 100 মিলিমিটার অফ দ্য মার্কারি থাকবে এবং বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ড্রাগসটি ইউজ করব না। এরপর আসে আরেকটি খুব চমৎকার ড্রাগ, অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। সো অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার করতে এর একটা টাইপ অফ রিসেপ্টর থাকে, অর্থাৎ টাইপ 1 অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার কিন্তু এটাকে ব্লক করে। এক্সাম্পল হচ্ছে লোসার্টিন, অলমেসার্টিন, ভ্যালসার্টিন, এটসেট্রা। সবচেয়ে ভালো ড্রাগ হচ্ছে লোসার্টিন, রাইট। এরা কোথায় কাজ করে, হাইপারটেনশন, হার্ট ফেলিয়ার, পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এই জায়গায় কাজ করতে পারে। এদের মেকানিজম সেম টাইপ অফ এসি ইনহিবিটর, এরা কি করে, ভ্যাসোডাইলেটেশন করে, ব্লকেজ করে, ভ্যাসোপ্রেসিন রিলেটেড ইনহিবিটেশন করে, অর্থাৎ যারা নিউরোট্রান্সমিটারগুলো আছে সেগুলোকে ঠিকঠাক মতো কাজ করতে দেয় না, রেনিন সিক্রেশনটাকে কমিয়ে ফেলে, অ্যালডোস্টেরন সিক্রেশনটাকে কমিয়ে ফেলে। আপনাকে মনে রাখতে হবে যে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন এক্সিসে যারা কাজ করে তারা বেসিক্যালি আসলে এই পাথওয়েগুলোকে ব্লক করার মাধ্যমে যা শুধু ইনহিবিটরই করে দেয়, রাইট। যা যদি আপনার ভ্যাসোকনস্ট্রিকশন করতো সেটাকে ভ্যাসোডাইলেটেশন করে, রেনিন সিক্রেশন বাড়াতো, রেনিন সিক্রেশন কমিয়ে ফেলে, অ্যালডোস্টেরন বেশি কাজ করে ওয়াটার রিটেনশন, সোডিয়াম করতো, সেটিকে কমিয়ে ফেলে। জাস্ট উল্টাই দিলে কিন্তু আলটিমেটলি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার বলেন, এসি ইনহিবিটর বলেন, সকল কাজগুলো আমরা জেনে যেতে পারি। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট ড্রাগ আছে বোথ আর্টারিয়াল অ্যান্ড ভেনোডাইলেটর হিসেবে, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। এই সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যখন হাইপারটেনসিভ ইমার্জেন্সি, আমি আগামী ক্লাসে পড়াবো লাস্ট ক্লাসে, সো হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড খুব ভালো কাজ করে এবং সার্জারি যদি হাইপারটেনশনের সময় দেই বা অ্যানজাইনা পেক্টোরিসে যদি দেই সেক্ষেত্রে তারা ভালো কাজ করতে পারে। এদেরকে আমরা প্যারেন্টাল রুটে দেই, কারণ যদি আমি এদেরকে এক্সপোজড করি লাইটে বা ওরালে যদি দেই তাহলে এরা হাইড্রোলাইজড হয়ে যায় সায়ানাইডে এবং এদের মেটাবলিজম তারা সায়ানাইডে মেটাবলাইজড হয়ে যায়, মেটাবলাইজড টু দ্য সায়ানাইড ইন দ্য আরবিসি, এবং সায়ানাইড পরবর্তীতে থায়োসায়ানাইড তৈরি করে এবং সেখানে একটা টক্সিসিটি ডেভেলপ করতে পারে। আমি পরবর্তীতে এগুলো লেকচার দেবো। সো এটার মোড অফ অ্যাকশন হচ্ছে 1 মিনিটের মধ্যে কাজ করে এবং 1 থেকে 5 মিনিটের মধ্যে এদের কাজ শেষ হয়ে যায়। সো এটা রিপিটেড ডোজ কিন্তু আমরা ব্যবহার করবো সোডিয়াম নাইট্রোপ্রোসাইডে। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড ইজ অলসো স্টিমুলেটেড দ্য গোয়ালিন সাইক্লেজ এনজাইম, এবং যার ফলে কী হবে, ইন্টারসেলুলার সাইক্লিক জিএমপি বাড়বে, ভাস্কুলার স্মুথ মাসলগুলো রিল্যাক্স হবে, আর্টেরিয়াল এবং ভেনাস ডাইলেটেশন হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, সেন্ট্রাল ভেনাস প্রেশার কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে এবং অ্যান্টি আনজেনাল হিসেবে তারা বোধ কার্ডিয়াক প্রিলোড এবং আর্টলোডটাকে কী করে, কমিয়ে দেয়।
অ্যাডভার্স ইভেন্ট হিসেবে থায়োসাইনাস টক্সিসিটি হতে পারে, সিভিয়ার হাইপোটেনশন হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস, টাকিকার্ডিয়া, এরিথমিয়া, অনেক কিছু কিন্তু হতে পারে। ওকে, এবার আসি হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট। সো ড্রাগ ট্রিটমেন্ট যদি আমি আসি, আপনি দেখেন যেটা আসলে এক্স্যাক্টলি যেটা লাগে আসলে, হ্যাঁ। সো আপনি যদি কিছুই না বোঝেন একটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বা পরীক্ষায় পাশের ক্ষেত্রে বা আপনার নলেজের ক্ষেত্রে, কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা রোগী আপনার কাছে এসেছে হাইপার টেনশন এবার ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে, কোন ড্রাগ প্রেসক্রাইব করবে? 3টা ড্রাগ ইউজ করতে পারেন। ডায়াবেটিক্স, নাম্বার 2 হচ্ছে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নাম্বার 3 হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। মনে রাখতে হবে আপনি যেই ড্রাগই ইউজ করেন না কেন বিটা ব্লকার দেওয়া যাবে না, বিটা ব্লকার দেওয়া হারাম। বিটা ব্লকার দিলে সমস্যাটা হচ্ছে এটা দিলে কি হবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে এবং সেক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা ডেভেলপ করতে পারে। যদি আপনি কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার দেন সেক্ষেত্রে আলাদা কথা, বাট বিটা ব্লকার অন এভারেজ না দেওয়াটাই ভালো। সো হাইপার টেনশন অ্যান্ড ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা যা দেই না কেন বিটা ব্লকার আমরা দিব না। নাম্বার 2, হাইপার টেনশন উইথ সিকেটি, অর্থাৎ তার ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি, রাইট, 3-এর বেশি আপনি ধরে দিলাম। তো সিকেটি উইথ হাইপার টেনশন যদি থাকে আমরা এসি ইনহিবিটর এবং অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দেবো না। কেন দেবো না? কারণ এসি ইনহিবিটর এবং অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার কি করে, হাইপার ক্যালিমিয়া করে। আমরা জানি যে রেনাল ফেলিয়ার হলে হাইপার ক্যালিমিয়া হয় বা হাইপার ক্যালিমিয়া থেকে রেনাল ফেলিয়ার হতে পারে। সো সিকেটি উইথ হাইপার টেনশনে আমরা এসি ইনহিবিটর এবং অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দেবো না। এবং আমাদের টার্গেট বিপি থাকবে লেস দ্যান 130 to 80 মিলিমিটার অফ দ্য মার্কারি। এবং কোন কোন ড্রাগ ইউজ করতে পারি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি, ফুসেমাইড ইউজ করতে পারি, আলফা বা বিটা ব্লকার আপনি ইউজ করতে পারেন। হাইপারটেনশন উইথ প্রেগন্যান্সি সবাই জানে, সারডোপা বা মিথাইল ডোপা আমরা বলি, আলফা মিথাইল ডোপা, মিথাইল ডোপা, ল্যাবিটেরল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে নিফিডিপিন। কিছুই মনে না রাখলে বলবেন যে মিথাইল ডোপা অ্যান্ড মিথাইল ডোপা। ওকে, হাইপারটেনশন উইথ ডায়াবেটিস আগেই বলেছি এসি ইনহিবিটর ইজ চয়েস অফ ড্রাগ, তার সাথে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারে। কখনোই থায়াজাইড দেওয়া যাবে না কারণ এটা ডায়াবেটিস মেলাটাসকে অ্যাগ্রাভেট করে। কখনোই বিটা ব্লকার দেওয়া যাবে না কারণ এরা হাইপোগ্লাইসিমিয়াটাকে মাস্ক করে। অর্থাৎ কোনো একটা রোগী আপনার কাছে এসেছে সে ইনসুলিন ব্যবহার করে, রাইট, ডায়াবেটিস মেলাটাস আছে, সে ইনসুলিন নেয়। এখন যখন সে ইনসুলিন নেয় আপনি যদি তাকে বিটা ব্লকার দেন, এখন ইনসুলিন নেওয়ার কারণে যদি তার হাইপোগ্লাইসিমিয়া হয়, হাইপোগ্লাইসিমিয়া যে ফিচারগুলো আছে, রাইট, যে পেশেন্ট হচ্ছে অ্যাংজাইটি থাকবে, তার টাকিকার্ডিয়া হবে, পালপিটেশন হবে। সো এই ফিচারগুলো যখন আপনি বিটা ব্লকার খাবে সে কিন্তু এগুলোকে কী করবে, মাস্ক করে ফেলবে। বিটা ব্লকার কি করে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে কমায় ফেলে। বাট হাইপোগ্লাইসিমিয়াতে কি হয়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে। সো এই হাইপোগ্লাইসিমিয়া হলে যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে এবং মানুষ যখন বুঝতে পারে তার ট্রিটমেন্ট দরকার বা তাকে চিনি খাওয়ানো দরকার, বিটা ব্লকার খাওয়ার পরপর কিন্তু এটা কিন্তু হবে না, কারণ সে অলরেডি তাকে কী করবে, সেই সিমটমগুলো আলটিমেটলি সে কি কম্পেনসেট করবে। সো রোগী যখন আপনার কাছে বেশি ভালোই আছে, তার কোনো কিছুই হয়নি, তার কোনো সিম্প্যাথেটিক ফিচারই নেই, বাট রোগী দেখবেন আধা ঘন্টার মধ্যে মারা গেছে। সো বিটা ব্লকার একদমই নিষিদ্ধ ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের ক্ষেত্রে। দেন হাইপারটেনশন যদি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ দিই আমরা অবশ্যই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং আলফা ব্লকার দিব, বিকজ এই চ্যানেল ব্লকারগুলো কি করে, আমরা জানি যে ভ্যাসোডাইলেটেশন করে, ভেসেলের উপর ভালো কাজ করে। সো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আমরা কি করবো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং আলফা ব্লকারগুলো দেওয়ার চেষ্টা করবো। হাইপারটেনশন উইথ ডিসলিপিডিমের পেশেন্টকে আলফা ব্লকার, এসি ইনহিবিটর, এআরবি, আপনার কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, বাট মনে রাখতে হবে যে বিটা ব্লকার বা ডায়াবেটিক্স দেওয়া যাবে না। যদি কোনো পেশেন্টের আপনি কোলেস্ট্রল বেশি পান তার বিটা ব্লকার ডায়াবেটিক্স দেওয়া যাবে না, কারণ এরা লিপিড প্রোফাইলটাকে অনেক বেশি ওরজেন্স করে। হাইপারটেনশন যদি স্কিনে সোরিয়াসিস থাকে বিটা ব্লকার দেবেন না, এসি ইনহিবিটর দেবেন না, কারণ এগুলো দিলে কি হবে, তার এটাকে বাড়বে। সো দেবেন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হাইপারটেনশন উইথ অ্যানজাইনা হলে বিটা ব্লকার, নাইট্রেটস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার 3টে ড্রাগস ইউজ করা যাবে। হাইপারটেনশন উইথ স্ট্রোক হলে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে এসি ইনহিবিটর, আপনি মাঝে মাঝে থায়াজাইড ডায়াবেটিক্স ইউজ করতে পারেন। কম্বিনেশন ড্রাগ সম্পর্কে আরেকটি লেকচার আসছে আগামীকাল, তার আগেই শুধু একটু বলে নিতে চাই, যদি কম্বিনেশন ড্রাগ ইউজ করতে চান খুবই ভালো, পলিফার্মেসি যদি ইউজ করতে চান। হাইপারটেনশন উইথ অ্যানজাইনা যদি কোনো পেশেন্টের থাকে বিটা ব্লকার, তার সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা নাইট্রেটস ইউজ করতে পারেন। আমরা এখন নর্মালি অ্যামডোকাল প্লাস পাওয়া যায় বাজারে, যেখানে অ্যামলোডিপিন প্লাস এটিনোল মিক্সড পাওয়া যায়। সহজ কথা, বিটা ব্লকারের সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা নাইট্রেটস যুক্ত করে দেবেন। হাইপারটেনশন উইথ হার্ট ফেলিওর যদি থাকে তার সাথে ডায়াবেটিক্স এবং এসি ইনহিবিটর যুক্ত করে দেবেন। ডায়াবেটিস ব্লাড ভলিউম কমিয়ে দেবে, এসি ইনহিবিটর পিরিয়ড আফলোড কমিয়ে দেবে। হাইপারটেনশন উইথ ডায়াবেটিস মেলাটাস হলে এসি ইনহিবিটর আমি প্যাথোজেনেসিস বলিয়ে দিয়েছি, সে কীভাবে রেনাল পারফিউশন মেনটেন করে সেটা দিবেন, এবং তার সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে ভাস্কুলার স্মুথ মাসলগুলো রিল্যাক্স হয়ে যাবে, যার ফলে পেশেন্টের ডায়াবেটিক ফুড থেকে শুরু করে ভাস্কুলাইটিস হওয়ার যে কমপ্লিকেশনগুলো হওয়ার কিন্তু চান্সগুলো অনেক কমে যাবে। হাইপারটেনশন উইথ যদি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থাকে ডায়াবেটিস দিবেন, যদি পেশেন্টের পালমোনারি ইডিমা ডেভেলপ করে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থেকে ইডিমা সাবসাইড হবে, এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মাধ্যমে কী হবে, যে স্মুথ মাসলগুলো আছে, ব্রঙ্কাসের মাসলগুলো আছে, সেগুলো রিল্যাক্স হবে এবং পেশেন্ট ফিল ভেরি বেটার। সো আশা করি আজকের ভিডিওটি সম্পর্কে আপনার এক্স্যাক্টলি ধারণা এখনো পুরোপুরি হয়নি, বাট একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আগামী লেকচার বা শেষ লেকচারের পুরো কনসেপশন ক্লিয়ার করে দেওয়া হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।